আজ তোমাদের শোনাচ্ছি অলোককৃষ্ণ চক্রবর্তীর ময়নার বাঘ। ভজাদার শিকার কাহিনী শোনার পর ভোম্বলদার সে কি হাসি! হাসবেই তো, হাসবারই কথা তার। তাকে বাদ দিয়ে আমরা শিকারে গেছিলাম, সে এখন বিদ্রূপ করবে না তো কে করবে? এখন তো তার ব্যঙ্গ বিদ্রূপ করারই সময়। তাই রীতিমতো বিদ্রূপ করে ভোম্বলদা বলল, আমি তো তোদের বলেই ছিলাম ভজাদা আগে বাড়িতে চড়ুই পাখি মেরে হাত পাকা, তারপর শিকারে যা। সত্যি ভোম্বলদার কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেল। ভজাদা যে একটা পাখিও মারতে পারবে না তা কে জানতো। আমি বললাম, ভজাদার সঙ্গে শিকারে গিয়ে খুব শিক্ষে হয়েছে, আর কোনোদিন যাব না, অযথা সময় নষ্ট। সময় নষ্ট তো বটেই, এ কথা তো আমি আগেই বলেছি। ভোম্বলদা বলল, ভজাদার শিকারের দৌড় তো আমার অজানা নয় রে হুলো, তাই আমি তোদের সঙ্গে শিকারে যাইনি, কি বুঝলি? মনে মনে বললাম, যা বুঝবার ঠিকই বুঝেছি। যাওয়ার ইচ্ছে তোমার 16 আনার জায়গায় 32 আনাই ছিল। আমরা নিইনি বলেই তোমার যাওয়া হয়নি। মুখে অবশ্য বললাম, ঠিকই করেছো, ওকে কি শিকারে যাওয়া বলে? ধুৎ, একেবারে ফালতু ব্যাপার। বেড়ালকে পাখি ভেবে গুলি ছোড়ে তোদের ভজাদা, এরপর দেখবি পাখিকে বিড়াল ভেবে তাড়া করবে, কি বুঝলি? বলেই করে হেসে উঠল ভোম্বলদা। তা যা বলেছ, একখানা কথার মতন কথা। শোন হুলো, তোকে না একটা গোপন কথা বলি, কেউ যেন জানতে না পারে। কি যে বলো ভোম্বলদা, তোমার গোপন কথা আমি কাউকে বলতে পারি? তুমি ভাবলে কি করে? বলবি না তা জানি, তবুও সাবধান করা ভালো। তো কথাটা কি বলো? শোন তবে, কলেজ স্ট্রিট পাড়ায় ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন ময়না প্রকাশনীর মালিক শ্যামসুন্দর সাহুর সাথে আলাপ হলো। বেশ ভাবও হয়ে গেছে আমার ওর সঙ্গে। ও আমাকে ভোম্বলদা বলেই ডাকে। তাই নাকি? তাহলে তো কেল্লা মেরে দিয়েছে। এখন আর তোমায় পাইকে, এবার তো শুধু একের পর এক বই বেরোবে তোমার। বই বেরোনোর কথা বলছি না, তবে অন্য কথা। মানে? বাঘের কথা। ধুৎ, তুমিও তো দেখি অদ্ভুত কথা বলছো। কেন? প্রকাশকের সঙ্গে বাঘের কি সম্পর্ক? তাহলে ব্যাপারটা আগে শোন। কথায় কথায় হঠাৎ একদিন ময়না প্রকাশনীর মালিক শ্যাম আমাকে বলল, ওদের গ্রামে মানে ময়নায় সন্ধ্যের পর প্রায়ই বাঘ আসে, বাড়িতে বসেই বাঘ দেখা যায়। বাঘটাও নাকি সাইজে খুব ছোট। ভয়ের কোনো কারণ নেই, সে আজ পর্যন্ত কারও কোনো ক্ষতি করেনি। ক্ষতি করেনি ঠিক কথা, কিন্তু করতে কতক্ষণ? বাঘ তো বাঘই, মানুষ খেকো জন্তু, ওই জন্তুকে বিশ্বাস করা যায় না। না 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 না, ভয়ের কিছু নেই। শ্যামের আবার একটা বন্দুকও আছে। তাছাড়া শ্যাম আমাকে বলেছে যে আমার এক ঘুষিতেই ওই পুচকে বাঘ নাকি ঠান্ডা হয়ে যাবে। শ্যামবাবু মনে হয় সত্যেন্দ্রনাথ দত্তর কবিতার লাইনটা মনে প্রাণে গ্রহণ করেছেন। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি।
কথাটা মন্দ বলিসনি তো হলো। তাহলে চল এবার, দরকার হলে বাঘের সঙ্গে যুদ্ধ করা যাবে। বাঘের সঙ্গে যুদ্ধ? তোমার গায়ে বহুত জোর আছে বম্বলদা, তুমি গিয়ে যুদ্ধ করো, আমার দরকার নেই। ভম্বলদা মেজাজ নিয়ে বলল, সাধে কি আর তোদের বলি চেহারার দিকে নজর দে, দেখবি বাঘও আমাকে দেখলে থমকে দাঁড়াবে, আর ওই পুচকে বাঘ তো ভয়েই পালাবে। কি বুঝলি? যা বুঝবার ঠিকই বুঝেছি। বাঘ তোমাকে দেখে পালিয়ে যাক বা অজ্ঞান হয়ে যাক, তা দেখে আমার দরকার নেই। মোদ্দা কথা, আমি যাচ্ছি না। এমন সুযোগ আর কোনোদিনও পাবি না রে হুলো, বিশ্বাস কর, তোকে আমি অন্য চোখে দেখি বলেই বলছি। চল আমার সঙ্গে ময়নায়। ময়নাটা কোথায়? মেদিনীপুরে। বেশি দূরে নয়, খুবই কাছে। বড় জোর কলকাতা থেকে 100 কিলোমিটার হবে। শ্যামের মুখে শুনেছি দারুণ জায়গা, গ্রামটা বেশ সুন্দর। গ্রামের গা ঘেঁষে কুলকুল কুলকুল শব্দে বয়ে চলেছে কংসাবতী নদী। গাছগাছালিতে ভরা, পাখি ডাকা এই গ্রামটা সত্যিই সুন্দর। গ্রাম দর্শন আর বাঘ দর্শন দুইই হবে, আর সেই সাথে শ্যামের বন্দুক দিয়ে 2-4টে পাখিও মারা যাবে। আবার পাখি মারা? ওর মধ্যে আমি আর নেই। ভজাদা যা খেল দেখালো। বাধা দিয়ে ভম্বলদা বলল, ওই ডিগডিগে পালোয়ান ভজাদা আর ভম্বল ঘোষ এক নয় রে হুলো। ঢোড়া সাপ দেখে হাঁটু জলে যে হাবুডুবু খায়, তার সঙ্গে আমার তুলনা করছিস? আমি যাচ্ছি জঙ্গলের বাঘ দেখতে, তোর ভজাদা তো খাঁচার বাঘ কিংবা সার্কাসের ব্যাগ, দেখলেই অজ্ঞান হয়ে যাবে। পাখি মারার সঙ্গে বাঘ দেখার কথা উঠছে কেন? তুই আমাকে ভজাদার সঙ্গে তুলনা করলি বলে। তুলনা তো করিনি, বলেছি পাখি মারার মধ্যে আমি আর নেই। তাছাড়া পাখি মারাও তো বেআইনি। গাছ কেটে পাখি মেরে পরিবেশ নষ্ট করে ফেলছি তো আমরা। বাদ দে ওসব কথা, চল আমার সাথে, বাঘও দেখবি আর আমার হাতের টিপও দেখবি। তুই তো জানিস তোকে ছাড়া আমি কোথাও যাই না, তুই সঙ্গে থাকলে আমার ভালো লাগে। যাওয়ার জন্যে তো আমি এক পায়ে খাড়া, প্রায়ই এখানে সেখানে বেড়াতে যাই। স্রেফ নিজের দর বাড়ানোর জন্যে এত কথার অবতারণা করলাম। জিজ্ঞেস করলাম, কবে যেতে চাও? কালই, কাল শনিবার বিকেলের দিকেই আমরা বেরিয়ে পড়ব। শ্যামবাবুর সাথে কথা হয়েছে? হ্যাঁ রে, শ্যামই তো দিন ঠিক করেছে। তুই আর অমত করিস না, বুঝলি হলো? তবে চলো। পরের দিনই বেরিয়ে পড়লাম ভম্বলদা, শ্যামবাবু আর আমি। হাওড়া থেকে ট্রেনে চেপে সোজা মেচেদা স্টেশন, ওভারব্রিজ পেরিয়ে বাস স্ট্যান্ডে এসে একটা ভাড়ার গাড়ি জোগাড় করে রওনা হলাম আমরা সেই ময়নার উদ্দেশ্যে। তখনও বেলা পড়ে যায়নি। পশ্চিম আকাশে সোনার থালার মতো সূর্য জ্বলজ্বল করছে। কিছুক্ষণের মধ্যেই সূর্যটা নেমে এলো ঠিক বাঁশবাগানের মাথার উপর। তারপরই এক ফাঁকে ডুব দিল বাঁশবাগানের আড়ালে। দেখতে দেখতে নেমে এলো সন্ধ্যার ম্লান ছায়া গোটা তল্লাট জুড়ে। সন্ধ্যের একটু পরে আমরা পৌঁছলাম কংসাবতী নদীর এপারে। ওপারেই ময়না। নদীর উপর বাঁশ দিয়ে তৈরি হয়েছে বেশ চওড়া সাঁকো। মানুষ গাড়ি সব পারাপার হয় এই সাঁকোর উপর দিয়ে। গাড়িটাকে এপারে রেখে
আমরা তিনজনে সাঁকোর উপর এসে দাঁড়ালাম। ভারী সুন্দর দৃশ্য। নদীর বুকে চাঁদের আলো, মৃদু ঢেউয়ে চিকচিক করছে শান্ত জলরাশি। দুপারের গাছগাছালির মধ্যে আলো আঁধারির খেলা। কিছুক্ষণের জন্য সাঁকোর উপর দাঁড়িয়ে আমরা এই দৃশ্য উপভোগ করলাম। ভম্বলদা জিজ্ঞেস করলো, কেমন লাগছে রে হুলো? দারুণ! এখন তো বুঝতে পারছিস আমি বাজে কথা বলিনি। শ্যামবাবু বললেন, ভম্বলদা, এখানে আর দেরি করব না। ওপারে একটা চায়ের দোকানে কয়েকজন কবি সাহিত্যিক অপেক্ষা করছেন। ঠিক আছে, চলো তবে, খিদেও পেয়েছে, একটু চা খাওয়াও দরকার। চায়ের দোকানে কবি সাহিত্যিকদের সঙ্গে আলাপ পরিচয়ের পর আমরা শ্যামবাবুর বাড়িতে পৌঁছলাম। সেখানে শ্যামের বৌদির মুখে যা শুনলাম তাতে বেশ চিন্তায় পড়ে গেলাম। রাত্রির বেলায় নাকি হঠাৎই বাড়ির পিছনের জঙ্গল থেকে মাঝে মধ্যেই বাঘটা চলে আসে একেবারে উঠোনের মাঝখানে। আর একবার ওই বাঘ দেখেই তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। ভম্বলদা কি যেন ভাবল, তারপর বলল, শ্যাম, ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে। কেন ভম্বলদা? অজ্ঞান হয়ে যাওয়া একটা মানুষকে বাঘে পেয়েও বাঘ ছেড়ে দেবে কেন? তাকে তো তুলে নিয়ে যাবে। তুলে নেবেটা কি করে? কেন, অসুবিধে কোথায়? বাঘ দেখলেই বৌদি খুব জোরে গো 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 করে শব্দ করে ওঠেন। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন এসে পড়ে। ব্যাস, বাঘও পালিয়ে যায়। বৌদি ছাড়া বাঘটাকে আর কে কে দেখেছে? বাড়ির সবাই দেখেছে। ঠিক হলো আজ রাতেই বৌদি উঠোনে থাকবেন, আর আমরা তিনজন মানে ভম্বলদা, শ্যামবাবু আর আমি বারান্দার পাশে ঘাপটি মেরে থাকব। যেমন কথা তেমন কাজ। বৌদিও উঠোনে ঘোরাফেরা করছেন, আর আমরাও বারান্দার পাশে ঘাপটি মেরে আছি। কিন্তু কোথায় বাঘ আর কোথায় কি, বাঘের কোনো পাত্তাই নেই। রাত তখন অনেক। আমি বললাম, মনে হয় বাঘ টের পেয়ে গেছে এখানে শিকারি এসেছে, আজ আর বাঘ আসবে না। হঠাৎ শ্যামবাবু বললেন, চুপ চুপ। ভোমলদা বলল, কেন? শ্যামবাবু বললেন, জঙ্গলের দিক থেকে একটা খস খস শব্দ ভেসে আসছে। আমি বললাম, তাই তো, তাহলে কি সত্যি সত্যি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসছে? শ্যামবাবু বললেন, মনে হয় বাঘ এদিকেই আসছে। আমি বললাম, ঠিকই বলেছেন শ্যামবাবু, কি যেন একটা এদিকেই এগিয়ে আসছে। শ্যামবাবু বললেন, চুপ, একদম কথা নয়। ওটা কি, ওটা কি বলে ভম্বলদা আমার গা ঘেঁষে দাঁড়ালো। শ্যামবাবু বললেন, ওই তো বাঘ। বাঘ 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 বলে ভম্বলদা আমাকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে পড়ল। আমিও ধপাস করে মাটিতে পড়ে গেলাম। শ্যামবাবু চেঁচামেচি জুড়ে দিলেন। বৌদিও গো 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 শব্দ করে অজ্ঞান হয়ে গেলেন। জঙ্গলের মধ্যে থেকে মানুষের হাসির শব্দ পেয়ে আমার কেমন সন্দেহ হলো। তাড়াতাড়ি ভম্বলদার হাত ছাড়িয়ে শ্যামবাবুর কাছ থেকে টর্চ নিয়ে প্রাণপণে ছুটলাম জঙ্গলের দিকে। জঙ্গলের মধ্যে ঢুকে শব্দটাকে অনুসরণ করে টর্চ লাইট ফেললাম। কিন্তু এ কি, এ তো বাঘ নয়। আমার সন্দেহই ঠিক। মাথায় চাদর জড়িয়ে একটা লোক ছুটছে, তার পিছন পিছন ছুটছে
একটা বিরাট কুকুর। কুকুরটাকে দেখতে বাঘের মতোই অনেকটা। আপ্রাণ চেষ্টা করেও ধরতে পারলাম না। মনে হলো কুকুরটার মুখে বাঘের মুখোশ। জঙ্গল থেকে বেরিয়ে ব্যাপারটা সবাইকে খুলে বললাম। শ্যামবাবু একটু গম্ভীর হলেন। তখনও ভোম্বলদা বা বৌদির কারও জ্ঞান ফেরেনি। জুতো টুতো নাকের কাছে ধরে অনেক কষ্টে বৌদির জ্ঞান ফেরানো হলো, আর ভোম্বলদার জ্ঞান ফিরল তারও ঘণ্টাখানেক পরে। পরের দিন বেলা তখন 8টা সাড়ে 8টা হবে। হঠাৎ দেখি শ্যামবাবু 12-13 বছরের একটা ছেলেকে ধরে নিয়ে আসছেন। শ্যামবাবু ছেলেটিকে নিয়ে কাছে আসতেই জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? শ্যামবাবু বললেন, বাঘের সন্ধান পেয়েছি। এই বদমাইশটাই এই সব করছিল। ওর একটা বিরাট কুকুর আছে, তারই মুখে মুখোশ পরিয়ে আমাদের বাড়ির দিকে ছেড়ে দিত, আর নিজে থাকতো জঙ্গলের মধ্যে লুকিয়ে। আমার বৌদি মৃগী রুগী, তিনি ওই মুখোশ দেখেই ভয়ে অজ্ঞান হয়ে যেতেন। তার গো 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 এই শব্দ শুনে আমরা আসতে না আসতেই কুকুরটা জঙ্গলের ভেতর ঢুকে পড়তো। দূর থেকে আমরা কয়েকবার ওই বাঘরূপী কুকুরটাকে দেখতেও পেয়েছি। তাই আমরা বলা বলি করতাম, বাঘটা সাইজে খুব ছোট। ঠিক আছে, আজ ছুচোর মজা দেখাচ্ছি। ভোম্বলদা জিজ্ঞেস করলো, ওকে ছুচো বলছো কেন? ওর নামই তো ছুচো। ছোটবেলা থেকে এরকম বদজাতি করে পালিয়ে যেত বলেই তো ওর ঠাকুমা ওর নাম রেখেছিল ছুঁচো। শ্যামবাবু বললেন, ওকে নিয়ে আজ আমি থানায় যাব। বীরপুঙ্গব ভোম্বলদার সে কি আস্ফালন! ছুঁচোকে আমি আজ গর্তে ঢুকিয়ে দেব। ও ভেবেছে কি মনে, দেখাচ্ছি মজা। ফিসফিস করে ভোম্বলদাকে বললাম, গর্তে তো ছুঁচোই তোমাকে ঢুকিয়ে দিয়েছিল। কুকুর দেখে অজ্ঞান হয়ে পড়লে, জ্ঞান ফিরল 4-5 ঘন্টা পরে। এবারও এক কাণ্ড করলে তুমি ভোম্বলদা। ভোম্বলদা দাঁত মুখ খিচিয়ে উঠল।